সরল সোজা জীবনে ভূমিকম্প শুরু হলো আষাঢ়ের এক ঝুম বৃষ্টিতে। সেই দিন সকালে সব দিনের মতোই আলু ভর্তা ডাল ভাত খেলো। মাথায় বেনিতে সাদা ফিতের দুটো ফুল তুললো। কালো রঙের স্কুল ব্যাগটা কাঁধে ফেলে হাসি খুশি ভাবে স্কুলে গেল। কে এবার এসএসসি দিবে, তার বাবা তাদেরই স্কুলের টিচার। টিফিন পিরিয়ডে বাবা হন্ততন্ত হয়ে ক্লাসে এসে বলল, কেয়া মা, এখন একটু বাসায় যেতে হবে, একটা লোক এসেছে কাজে। ওই যে আমাদের উত্তর পাড়ার ক্ষেত, মোড়লের ভাতিজা অর্ধেক দখল করে বসে আছে, সেটা দলিল নিয়ে একটু বসবো। আমি ভেবেছি বিকেলে আসবে, হ্যাঁ এখন এসে হাজির। এখন? হ্যাঁ মা, এদিকে আবার আমার ক্লাস আছে, আজকে হেড স্যারও নেই, তার শালিকার নাকি বিয়ে। আমার উপরেই সব ছেড়ে গেছে, এখন গেলে আর রক্ষে থাকবে না। তুমি যাও না মা, গিয়ে তাকে একটু বসাও, আমি এদিকটা সারলে কিছুক্ষণের মধ্যেই আসছি। কেয়া তার ডানে ভাবে দেখলো না, তার বাবা বলেছে সে কি আর ফেলতে পারে। এর মধ্যে আবার তার মা বাসায়নি, পাশের গ্রামেই নানা বাড়ি। নানার অবস্থা 12 মাস খারাপ, এই যায় সেই যায়। তার মা তার বাপের বাড়ি দুদিন চেপে না চেপেই তাকে দৌড়ের ওপর। আজও তেমন একটা দিন, তাই সে ছাতা মাথায় দৌড়ে এলো। খালি বাসায় এই ঝড় বৃষ্টিতে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। সে এসেই দেখলো এক লোক তাদের বকুল গাছের নিচে দাঁড়িয়ে আছে, ভিজে চুপচুপে। তাকে দেখে এমন ভাবে তাকালো, কেয়ার ছোটখাটো কলিজা তখনই কেঁপে উঠল। কি করছে সে? আসতে কি অনেক দেরি হয়ে গেল? কিন্তু সে তো দৌড়ে এলো, এই মেঘ বৃষ্টিতে কি এর যে তাড়াতাড়ি আসা যায়? ওই কেঁপে ওঠা কলিজা নিয়ে কেয়া কাপা কাপা হাতে দরজা খুললো। মুখে অবশ্য কিছুই বলল না, কিন্তু হাব ভাব বোঝালো, আসেন সাহেব, ভেতরে আসেন। এসে আমাদের এই টিনের চৌচালা ঘরকে ধন্য করেন। লোকটা কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে রইল। কেন এভাবে তাকিয়ে রইল কেয়া বুঝতে পারলো না। সে ছোটখাটো মানুষ, এত তাকাতাকি ভাবার ধরিয়ে তার কাছে। তার কাজ ছিল ঘরে বসানো, বসাচ্ছে, ব্যাস কাম খতম। তার কাম খতম হলো, লোকটার তাকাতাকি খতম হওয়ার লক্ষণ দেখা গেল না। কি এত ভাবলে কে জানে। তবে বৃষ্টির কাছে হার মেনে বিরক্ত মুখে ভেতরে আসলো। পুরো দমে ভেজা, বারান্দায় দাঁড়িয়ে এই মাথা থেকে আরেক মাথা তাকালো। কেয়াদের সাধারণ দুরুমে টিনে চৌচালা বাড়ি, সামনে লম্বা বারান্দা। বারান্দা অর্ধেক গ্রিল, নিচের অংশ পাকা, দু প্রান্তে দুটা ছোট কেবে, মাঝে একটা কাঠের বেঞ্চ, উপরে এ মাথা থেকে মাথা রশি টানানো। কিন্তু তার মধ্যে টুকটাক কাপড় মেলা। লোকটা বিনা সংকোচে সেখান থেকেই একটা কাপড় টেনে নিল। মাথা মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে কঠিনভাবে বলল, সঙ্গের মতো দাঁড়িয়ে আছে কেন? রুমের দরজা খোলো, আর পারলে আমার জন্য শুকনো কাপড়ের ব্যবস্থা করো। কেউ ঠোঁটে ঠোঁট চেপে কিছুক্ষণ দাঁড়ালো। এরকম কঠিন কথা তার অভ্যস্ত না, আর সেটা বুঝতেই পারছে না। কে এই লোক? কেমন ভাব নিয়েছে যেন সে এই লোকের কাজের লোক, কেমন এসেই অর্ডার করছে। আর এভাবে কথাই বা বলছে কেন? বৃষ্টি হচ্ছে, এতে তার দোষ কি? সে নিজেও অর্ধেক ভিজে যাচ্ছে। অবশ্য ভিজবেই না কেন, ঝুম বৃষ্টি। কেয়া গিয়ে ভেতর থেকে তার বাবার লুঙ্গি আর পাঞ্জাবি আনলো। লুঙ্গি হাতে নিয়ে এই লোক চোখে মুখে বিরক্ত নিয়ে তাকালো। কেয়া হা হয়ে গেল। আবার কি করলো সে? কি যন্ত্রণা দেখো তো, আগে জানলে আসতামই না, ধুর। সে তার ভারী গম্ভীর গলায় আবার বলল, আর কিছু নেই? পায়জামা প্যান্ট জাতীয় কিছু? কে নিজেও বিরক্ত। সে বিরক্ত ভেতরে চেপে দুপাশে মাথা নাড়ল। তাদের বাড়িতে ছেলে বলতে শুধু বাবা, বাবা তো এগুলোই পরে। কাজল অবশ্য আছে, তবে সে তার ছোট ভাই, পরে টুতে। তার প্যান্ট নিশ্চয়ই এই লোকের আসবে না। কাজল তো ভালোই, যে সাইজ, তার বাবারটাও আসবে কিনা সন্দেহ। তারা গ্রামের মানুষ, গ্রামের মানুষদের কি আর এমন ফিটফাট শরীর থাকে? তাদের সাথে শুকনো হাড়, ঝিরঝিরে টাইপ, যেমন তাদের বাবা। সবাই তো আর এই লোকের মতো হাট্টা কাট্টা বট গাছের মতো না। লোকটা প্রায় ধমকে বলল, আবার সংসারে দাঁড়িয়ে আছো কেন পুচকে মেয়ে? ভেতরে বসিয়েছো তো গরম কিছুর ব্যবস্থা করো। কে আর এবার কান্না চলে এলো। বসিয়ে তো পাক করে ফেলেছে সে। মানছি তাদের অবস্থা এত ভালো না, টানাটানির সংসার, তবুও তাদের বাবা মা তাদের দুই ভাই বোনকে বড়ই আদর স্নেহ করে বড় করেছে। ধমক তো ভালোই, উঁচু গলায় কথাও বলেনি। তার বাবা তো তাকে মা, মামনি, আম্মা ছাড়া কথাই বলে না। আর সেখানে এই লোক ধমকের উপর ধমকে চলছে আমাকে। সে কান্না দমিয়ে ভিতরে চলে এলো। কারেন্ট নেই, অজপা রাগা, এমনিতেই থাকে না, তার মধ্যে আবার ঝড় বৃষ্টি। সে অন্ধকারেই চুপচাপ বসে রইল। সে আর যাবে না। কোন ঠেকা? বাবার মেহমান, বাবা এসেই ব্যবস্থা করো। তাছাড়া গরম বলতে সে কি বুঝিয়েছে, গরম চা নাকি গরম কাপড়? সে সেটাও বুঝেনি। তাই বাবা জাহান্নামে যাও।
সেদের অমুক খাওয়ার ইচ্ছে তার নেই। সে আর নড়ছে না। ঝড় বৃষ্টি থেমেছে। বাবা আসছে না কেন? তাছাড়া লোকটা আর কিছু বলেনি, সারা শব্দও নেই। সে আস্তে করে এগিয়ে উকি দিল, দিয়ে অবাক হলো। লোকটা নেই। বাবার পাঞ্জাবি আর লুঙ্গি বেঞ্চে পড়ে আছে, তবে তার ওড়নাটা নেই। লোকটা টেনে তার ওড়নাই নিয়েছিল। ভয়ে কিছু বলতে পারেন। কেয়ার বাবা ফিরল কিছুক্ষণের মধ্যে। তার সাথে এক লোক, বয়স বাবার কাছাকাছিই হবে। বাসায় না পেয়ে নাকি স্কুলেই চলে গিয়েছিল। কেয়ার বাবা মেয়ের মাথায় স্নেহের হাত রাখলেন। অযথা মেয়েটাকে বৃষ্টির মধ্যে দৌড়ে পাঠালো। কে অবশ্য কিছু বলতে পারলো না। সে জমে থম মেরে বসে আছে। তাহলে ওই লোকটা কে ছিল? সে সেই কথা আস্তে করে রাতে তার মাকে বলল। পেটে হজম হচ্ছিল না। ছোটখাটো তো ব্যাপার না। কে এই লোক? আসলো কোথা থেকে? গেলই বাবার কোথায়? তার আস্থা অবশ্য আর আসতে রইল না। তার মা তো বাবাকে ইচ্ছে মতো তুলোধুনো করলো। কেন শেয়ানা মেয়েকে এই ঝড় বৃষ্টির মধ্যে একা পাঠালো? দিনকালকে ভালো নাকি? তাছাড়া তার সন্দেহ হচ্ছে, এমন ঝড় বৃষ্টি, তার মধ্যে আবার মধ্য দুপুর, মানুষ ছিল না অন্য কিছু, হুট করে গায়ে। তার মা ঘুরিয়ে ফিরে তাকে জিজ্ঞেস করতে লাগলো। এই ঘুরে ফিরে জিজ্ঞেসা যদি শেষ হতো তাহলে তো ভালোই। তার মা তাকে ধরে কবিরাজের বাড়ি নিল। ঝাড়ফুঁক করালো। সেই ঝাড়ফুঁকে বের হলো তার উপরে নজর পড়েছে, বদ জিনের নজর। খুবই খারাপ জিন, সহজে পিছু ছাড়বে না। তার মায়ের হায় হায় দেখাকে। গ্রামগঞ্জে জিনের আছর বড়ই ভয়ঙ্কর খবর। তার সাথে সাথেই হাতে কলে ইয়া বড় বড় তাবিজ ঝুলালো। তার মা দুদিনের নোটিশ বকুল গাছ কেটে ফালা করলো। সব নষ্টের গোড়া এই বর্ষের ভিটা এই অদক্ষলে গাছ রাখে কি? আর সাথে পুরো এলাকা উঠে গেল কবির স্যারের মাইয়ার ওপর আসর পড়ছে বল জেনের আসর। কে হাতে গলায় তাবিজ নিয়ে মুখ ফুলিয়ে বসে থাকে। সামনে তার এসএসসি পরীক্ষা। পরে সে মনেই দিতে পারে না, না সেই বদ জিনের জন্য, না বকুল গাছটার জন্য। গাছটা তার বড়ই প্রিয় ছিল। তার দাদির হাতের কাজ। সকালে যখন ছোট ছোট ফুল চাদরের মতো উঠান বিছিয়ে থাকতো, কি যে ভালো লাগতো। আর বাতাসে সব সময় মিষ্টি একটা ঘ্রাণ। সব ওই ফাজের লোকের জন্য। অবশ্য সে জানে না লোক না জিন, তবে এইটুকু জানে একে সে ক্ষমা করবে না, কখনো না। ক্লিয়ার দিন কাটে গল্প বলতে বলতে। কেমন ছিল, কি বলেছে, কি করেছে। গ্রামের মানুষের বড়ই আগ্রহ। আর এই আগ্রহকেই এক গ্রাম থেকে আরেক গ্রামের গল্প ডালপালা নিয়ে ছড়াতে লাগলো। সেই লোক নিয়ে গেছে তার এক কন্যা। ডালপালা ছড়াতে ছড়াতে হয়ে গেছে পুরো এত সেট জামা। তার মাথায় এটাই আছে না জিন আর জামার কাহিনী কি। সে ক্লান্ত, বড়ই ক্লান্ত। দূর দূরান্ত গ্রাম থেকে মানুষ আসে, একটু ফু দিয়ে দাও, বাচ্চা নিয়ে আসে, একটু মাথায় হাত বুলিয়ে দাও। আবার কেউ কেউ জিজ্ঞেস করে ভবিষ্যৎ জান। আবার কেউ আসে জিনের সাথে কথা বলতে। সে জিনের সাথে কথা বলাবে কি, নিচেই কথা বলা বন্ধ করে দিল। যে আসে সে শুধু তাকিয়েই থাকে। থাকবেই না কেন, যাই বলে ডালপালা নিয়ে ছড়াতে থাকে। এক গ্রাম থেকে আরেক গ্রাম, তাই চুপই ভালো। এই চুপ নিয়েও হলো আরেক ঝালা। এলাকায় আবার উঠতে লাগলো জিন মাস্টার মাইয়ার জবানি নিয়ে গেছে। কেউ আফসোস করে, কেউ অবাক হয়ে দেখতে আসে। হ্যাঁ, সে তার কথা বাদই থাক। পড়ালেখা লুটে উঠলো তো উঠলো, সাথে সেও। তার বাবা মা দিকে দিশে পায় না। সে মনের দুঃখে বসে থাকে আর মনে। সবাই মনে করে জিনে আছড়ে থম মেরে আছে। সে দুঃখে কাঁদে। সবাই পড়া পানি, জমজমের পানি ছুঁড়ে মারতে থাকে। তারপর সবার বুদ্ধিতে মা ডিসিশন নিল মেয়েকে বিয়ে দিবে। তার তো কোনো উপায় নেই, তাই না? তা না হলে এই বদজিন তার মেয়ের পিছু ছাড়বে না। বাবা রাজি হয় না। ছোট্ট মেয়ে তার, সবই তো 15তে পড়লো। কত স্বপ্ন ছিল লেখাপড়া করাবে। তার এক ভুলে কি হলো। ইস, কোন কুক্ষণে যে মেয়েটাকে ঝড় বৃষ্টিতে একা পাঠালো। আল্লাহ রক্ষা করো। বাবার নারাজিতে অবশ্য কিছু এলে গেল না। ভালো এক পাত্র পাওয়া গেল। ভালো বলতে অনেক ভালো, যা সবার কল্পনার বাইরে। চেয়ারম্যান চাচার বোনের ভাসুরের ছেলে। চেয়ারম্যান চাচার এই বোন ছিল আগুন সুন্দরী। এই সুন্দরীর গুণে তার বিয়ে হয়েছিল ঢাকার এক বিরাট ব্যবসায়ীর সাথে। কে না চেনে তার এই বোনকে। সেই বোনের ভাসুরের ছেলে বাহিরে থেকে লেখাপড়া করেছে। তার জন্য প্রস্তাব আসতে বাবা থম মেরে গেল। মা খুশিতে বাঘ বাকম পায়রা। আর কিয়া, তার কোনো বোধ শক্তি নেই। তার এখন এমন ভাব, যা খুশি হোক কিছুই আসে যায় না। ব্যাস, এই বদজিনের হাত থেকে আপাতত বাঁচুক। ছোট্ট কেয়ার বিয়ে হলো ছোট্ট ভাবেই। এক সন্ধ্যায় চেয়ারম্যানের বাড়ি থেকে কিছু লোক এলো। বাড়ির শুনে চেয়ার পাতা এলো। এলাকার কিছু মুরব্বী হুজুর এলো। ব্যাস, কেয়া সোজা আলহামদুলিল্লাহ বলে ফেললো। কোনো সানাই বসলো না, গীত গাওয়া হলো না, এমনকি লাল টুকটুকে একটা শাড়িও পরা হলো না। সেই বাসায় থেকে এসেছে দামি পাথর বসানো ঘিরে রঙের
একটা খোল জামা, সেটাই সে পরলো। ওড়নাটা যখন মাথায় টানলো তখনই তার মনে পড়লো ওই বজ্জিন তার যে ওড়নাটা নিয়েছি তার রঙও খেয়েছিল। রাতে কেয়া খেয়ে দিয়ে আরামসেই ঘুমালো। আজ তাকে তারা নিয়ে যায়নি, আগামীকাল এখান থেকে ডাইরেক্ট ঢাকা নেবে। তাই আজ রাতে বাবা মায়ের কাছেই থাকো। কার সাথে বিয়ে হলো, কেন হলো, এই নিয়ে তার মাথা ব্যথা নেই। সে শুধু চীনের গল্প থেকে মুক্তি পেলেই হলো। সকালে তার ঘুম ভাঙলো সাধারণভাবে। টিনের ঘরের ফাঁক ফোকর দিয়ে আলো ঝলমল করছে, পাখি কিচিরমিচির ডাকছে। সে আড়মোড়া রেঙে উঠে বসলো। বসে সামনে তাকাতেই ঝটকাটা খেলো। আর ঠিক সামনে চেয়ার পেতে বজ্জিন বসা। অবশ্য জিনের কোনো লক্ষণ তার মধ্যে নেই। তার গায়ে সাদা টি শার্ট, ট্রাউজার, পায়ে কালো স্লিপার, মাথায় সুন্দর করে গোছানো এক গুচ্ছ ফুল, ফর্সা মুখে খোঁচে খোঁচে দাড়ি। সে এক ধ্যানে তার দিকেই তাকিয়ে আছে। কেয়া ঢোক গেল। বিয়ে করে মনে হয় বজ্জিন খেপেছে। দিন দুপুরে এসে হাজির। এখন তাকে কে করবে? ঘাড় মটকাবে, তুলে আছড়ে মারবে, নাকি ছু মন্তর বলে তাদের দেশটা এগিয়ে যাবে? আরে তার বরটা এক নজরে একটু দেখলোও না। লোকটা উঠলো। কেয়া ভয়ে ধরফড়িয়ে খাটের কর্নারে চলে গেল। সে যাবে না, কিছুতেই না। ঘাড় মটকাতে চাইলে এইখানেই মটকাত। সে যাবে না, কোথাও যাবে না। মাসুক দীর্ঘশ্বাস ফেলে খাটের সামনে গিয়ে দাঁড়ালো আর শান্ত গম্ভীর কণ্ঠে বলল, কোনো অ্যাঙ্গেল থেকে আমাকে জিন মনে হয় বলো? কে উত্তর দিল না। দেওয়ার মতো অবস্থা অবশ্য তার নেইও। সে ঘোরের মধ্যে আছে। কথা কানে গেছে কিনা সন্দেহ। মাসুক কিছুক্ষণ সেভাবেই তাকিয়ে রইল। মুগ্ধ চোখে সদ্য বিবাহিত কিশোরী বউকে দেখল, যে নিষ্পাপ স্বচ্ছ চোখের কোণে ছোট্ট একটা দিল, যেটাকে লাগছে নজর টিকার মতো। সেই টিকার নজরই যেন তার উপর পড়লো। সেজন্যই হয়তো বলে, জন্ম মৃত্যু বিবাহ এই সবই আল্লাহর হাতে। তা না হলে কেন এই সময় দেশে আসবে? কেন ছোট চাচির সাথে এখানে আসবে? কেন মাতব্বরি করে একা একা ঘুরতে বের হবে? আর হতেই আকাশ ভেঙে এমন বৃষ্টি নামবে। আর কেনই বা তার জন্য এই পিচ্ছি মেয়েটা এমন বিপদে পড়বে? সামান্য একটা বিয়ে, তার জন্য উপরওয়ালার কত আয়োজন। এই আয়োজন তার সামনে ভয় কাঁপতে থাকা বউকে দেখে সে হেসে ফেললো। হেসেই বেরিয়ে এলো। সে এসেছিল কাগজপত্র নিতে। ঢাকায় গিয়ে তো লাঠি উঠা পড়া লেখার ব্যবস্থা করতে হবে নাকি? কিন্তু আসতেই এবারের মানুষ ঠেলে এরমে ঢুকিয়ে দিল। এসে দেখে তার পিচ্ছি বউ হাত পা ছড়িয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই বউ দেখে তার মাথায় প্রথম যে কথা এলো, তাহলে একে পেরে বড় পড়তে করতেই তার যৌবন শেষ। কপাল। বেরিয়ে যেতে কি আর হতভম্ব ভাব কাটলো। কাটি এক চিৎকার দিল। এই চিৎকার আর থামে না। সে যাবে না, কিছুতেই যাবে না। তার বিয়ে হয়েছে বজ্জিনের সাথে। তোমরা শুনেছ? বজ্জিনের সাথে। সবাই শুনলো। নতুন করে কারো প্রতিক্রিয়া হলো না। ভাবলাম মেয়ের মাথা শেষ, নিশ্চয়ই বজ্জিন কিছু করেছে। যেখানে বিকেল যাওয়ার কথা, সেখানে সবাই বললো সকালেই রওনা দিতে। মাসুককে গাড়িতে দেখে কে উঠবে না। উঠবে না মানে উঠবেই না। দরজা, সিঁড়ি, আত্মীয় স্বজন যাকে হাতের কাছে পেল তাকে আঁকড়ে ধরলো। অবশ্য ধরে লাভ হলো না। সবাই ঠেলে ঢাকে গাড়িতে তুললো। তুললে কি হবে? মেয়ে কি আর বসে? কে আর মামা চাচারা মাসুককে বললো, বাবা ঝাপটায় ধরো, গ্রাম থেকে বের হইলে ঠান্ডা হয়ে যাবে। বজ্জিন তো বিয়াটা মানবার পারতেছে না। মাসুক হেসে ফেললো। হেসে গিয়ে কেয়াকে ঝাপটে ধরলো। সে ধরতেই কেয়া চুপসে গেল। তার মাথা ঘুরছে। আল্লাহ, এত অন্ধকার কেন? সে তার বজ্জিনের বুকেই ঢলে পড়লো। পড়ার আগে নির্মলিত চোখে দেখলো সুন্দর একটা মুখ, যে মুখের মানুষটা তার উষ্ণ আলিঙ্গনে গুছিয়ে যত্ন করে তাকে আগলে নিল। এভাবেই একটা কিউট এবং ফানি গল্পের সমাপ্ত হলো। তো কেমন লেগেছে তোমাদের কাছে আজকের এই ভিন্ন ধর্মী গল্পটা? গল্পটি ভালো লাগলে একটু লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো।